তাহলে এরপর আলোচনা হচ্ছে আমাদের শরীর রোগ না হয় কেন, তাই তো? যে রোগ প্রকৃতপক্ষে রোগ নয়, বরং তা আরোগ্যের বা নিরোগের পূর্বরূপ। যেমন প্রত্যেক দুঃখ আমাদের আগামী সুখের পূর্বরূপ, সেইরূপ হল রোগও। উদাহরণস্বরূপ ধরুন, আমাদের নিজের জমিতে সেচের জন্য জলের প্রয়োজন হয় এবং জল পাওয়ার জন্য আমাদের কুয়া খোঁড়াতে যে দুঃখ বা কষ্ট হয়, তা আসলে কষ্ট নয়, বরং আগামী ভবিষ্যতের জল প্রাপ্তির সুখের পূর্বরূপ। আমরা আহার রূপে যে খাদ্য পদার্থ গ্রহণ করি তা হজম ক্রিয়ার পর বিশেষ রস তৈরি হয়, যা লাল বর্ণ বা হিমোগ্লোবিনের উপস্থিতিতে রক্তরূপে পরিণত হয়ে হৃৎপিণ্ডে পৌঁছায়। এই হৃৎপিণ্ড ফুসফুসের মাঝখানে থাকে, যা দুভাগে বিভক্ত, যার একটি অলিন্দ, অপরটিকে নিলয় বলা যায়। এই দুটি অলিন্দ ও নিলয়, যা ডান ও বাম অলিন্দ তথা নিলয় নামে পরিচিত, এই দুই অলিন্দই হৃৎপিণ্ডগামী রক্তের মুখ্য পরিবাহী, যাহার একসঙ্গে সংকোচন বা অন্তঃসংকোচন হয়, তার ফলে উহার মধ্যে রক্ত তীব্র গতিতে দুই নিলয়ে পৌঁছায়। যখন অলিন্দের সংকোচন হয় তখন নিলয়ে প্রসারণ হয়। এই জন্য অলিন্দের সংকোচনের ফলে ওর মধ্যে রক্ত নিলয়ের প্রসারণের ফলে সম্পূর্ণ ভর্তি হয়ে যায়। পুনরায় যখন নিলয়ে সংকোচন হয় তখন রক্ত মহাধমনীতে চলে আসে, যেখান থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা প্রত্যেক কোষ পর্যন্ত পৌঁছায়, যা হলো জীবনের পরম আবশ্যক ক্রিয়া। এই সমস্ত ক্রিয়া প্রাণবায়ুর দ্বারাই হয়, যা ফুসফুসে পৌঁছে গতি সৃষ্টি করে। যখন শুদ্ধ বায়ু বা অক্সিজেনের মাধ্যমে রক্ত আমাদের প্রতি গাঁটে, প্রতি কোষে, প্রতি অঙ্গে প্রত্যঙ্গে পৌঁছায়, তখন তার পাচন ক্রিয়া হয় এবং পরিশেষে রক্তে পাচন ক্রিয়ার অবশিষ্ট অশুদ্ধ বায়ু, কার্বন ডাইঅক্সাইড এবং মৃত রক্তকণিকা প্রভৃতি উক্ত মাধ্যমের দ্বারা ফুসফুস পর্যন্ত পৌঁছে প্রশ্বাস বা নিঃশ্বাসের মাধ্যমে বাতাসে মিশে যায়, যা আজীবন চলতে থাকে তথা এর ফলে সমতা প্রাপ্ত থাকে। অতএব আমরা যে শুদ্ধ বায়ু বা অক্সিজেন গ্রহণ করি তা অবাধ্য রূপে প্রত্যেক কোষে বা শরীরের প্রতিটি গাঁট পর্যন্ত পৌঁছায়। উহা যতটা স্বাস্থ্যের জন্য পরম আবশ্যক, ওই পরিমাণ শুদ্ধ বায়ুও অবাধ্য রূপে ফুসফুসের দ্বারা মুক্ত হয়। আমাদের শরীরে বা শরীরের উপর যেসব বিকার বা রোগ সৃষ্টি হয়, তার মধ্যে কিছু বাইরের আঘাতের ফলে, তা বাদে বাকি সব বিকার বা রোগ এই দুটি ক্রিয়ার দ্বারাই, অর্থাৎ শুদ্ধ বায়ু প্রত্যেক কোষে পৌঁছানো এবং অশুদ্ধ বায়ু শরীর থেকে বাহির করা সম্পন্ন হয়। কেননা শ্বসন বা পাচন ক্রিয়ার সবচেয়ে ছোট একক হলো কোষ। প্রকৃত শ্বসন বা পাচন ক্রিয়া আমাদের কোষেই হয়। সাগরের সাথে ছোট বড় নদী নালার যে সম্পর্ক থাকে, ঠিক এইরূপ সম্পর্ক আমাদের ফুসফুস ও ছোট বড় তন্ত্রিকা, দেহের শিরা, কোষের মধ্যেও আছে। কেননা পিণ্ডে সব্রহ্মাণ্ডে, যা পিণ্ড অর্থাৎ শরীরে ঘটছে তা ব্রহ্মাণ্ডও ঘটছে। দেখুন, সূর্যের রশ্মি সাগরে পড়ে, যার উষ্ণতার ফলে সমুদ্রে বাষ্প উৎপন্ন হয়, আর এই বাষ্প জলের এই গ্যাসীয় রূপে পরিবর্তিত হয়ে আকাশে উঠে যায়। তথা এই বাষ্প ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে, যা অধিক ঘনীভূত হওয়ার ফলে আমরা তা মেঘ রূপে দেখি, যা বর্ষা রূপে পৃথিবীতে বর্ষিত হয়। এই বর্ষিত জল ছোট ছোট নালায় পরিবর্তিত হয়ে নদী রূপ ধারণ করে সাগরে মিশে যায়, আর এই ক্রিয়া অনবরত চলতে থাকে। ঠিক এইরূপ ক্রিয়ায় আমাদের ফুসফুসও করে। আমরা যা গ্রহণ করি তাহা রস বা রক্তরূপে পরিবর্তিত হয়ে ফুসফুসে অবস্থিত হৃৎপিণ্ডে পৌঁছায় এবং নাসিকার দ্বারা বায়ুমণ্ডল থেকে প্রাণবায়ু ফুসফুসে পৌঁছায়। পৌঁছায় এবং নাসিকা দ্বারা বায়ুমণ্ডল থেকে প্রাণবায়ু ফুসফুসে পৌঁছায়। এই দুটি ক্রিয়া, আহারের রস বা রক্ত স্বরূপ হওয়া তথা প্রাণবায়ু গ্রহণ হওয়ার ফলে ফুসফুসে অবস্থিত হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছানোর কাজ আত্মা বা জীবন বা জীবন্ত থাকার জন্যই হয়, যা নিজেই শরীরের উষ্ণতার প্রতীক। তারপর হৃৎপিণ্ড ছোট বড় শিরা উপশিরার মাধ্যমে শরীরের প্রতি গাঁটে ও আদি অন্ত পর্যন্ত আবার ওই প্রাণবায়ু উদান বায়ু রূপে পরিণত হয়ে শারীরিক ময়লা ইত্যাদি বহন করে শরীরের প্রতিটি গাঁটে, শরীরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত বা প্রতি কোষ থেকে উপরে উঠে এসে ফুসফুস থেকে দূষিত বায়ু বা কার্বন ডাইঅক্সাইড রূপে বায়ুমণ্ডলে মিশে যায়। তথা এই প্রক্রিয়া সমুদ্রের প্রক্রিয়ার মতন আজীবন চলতে থাকে। আমাদের শরীরের অন্যান্য অঙ্গের চেয়ে ফুসফুস হল একটি মহত্বপূর্ণ অঙ্গ। তারপর দ্বিতীয় স্থান হলো পাচন ক্রিয়ার স্থান বা উদর। কেননা যে খাদ্য বস্তু আমরা খাই না কেন, তা গ্রাস নালী হয়ে পাচন ক্রিয়া স্থানেই পৌঁছায়।
কিন্তু এই উদরও সম্পূর্ণরূপে ফুসফুসের উপর নির্ভরশীল, কেননা ফুসফুসে প্রাণবায়ু বা অক্সিজেনকে গ্রহণ করে পাচনতন্ত্র পর্যন্ত পৌঁছায়, যার ফলে পাচনতন্ত্র সক্রিয় হয়, তখন পাচন ক্রিয়া সম্পন্ন হয়। আমাদের প্রাণবায়ু যত শক্তিশালী হবে সেই মতো ফুসফুস এবং হৃৎপিণ্ড শক্তিশালী হবে, তথা ফুসফুস ও হৃৎপিণ্ডের শক্তিশালীর উপরেই পাচনাঙ্গের প্রবণতা নির্ভর করে, কেননা এই প্রাণবায়ু উদর বা জঠরে পৌঁছে জঠরাগ্নি রূপ ধারণ করে। অগ্নি, গর্মি, উষ্ণতা বা প্রকাশের নিজস্ব কোনো অস্তিত্ব নাই, বরং এ দুই বা ততোধিক তত্ত্বের সংঘর্ষের পরিণাম। আমাদের আত্মদেব বা প্রাণদেব বাইরে থেকে প্রাণবায়ু অক্সিজেনকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা টানে, যা চেতন আত্মার সাথে সম্পর্ক স্থাপন করে বায়ু পরমাণু ও রক্ত পরমাণু এই দুটি গতি বা চেতনা প্রাপ্ত হয়। এই গতির ফলে বায়ু পরমাণু বা রক্ত পরমাণু নিজেদের মধ্যে ঘর্ষণ হয়। এই ঘর্ষণের ফলে শরীরে তাপ উৎপন্ন হয়, তথা এই তাপ ভোজনকে হজম করায়। এই জন্য আমরা যখন অধিক পরিশ্রম করি, অধিক মাত্রায় প্রাণবায়ু টানি তথা জোর করে টানি, যা শারীরিক রক্তকণিকার মধ্যে অধিক গতি উৎপন্ন করে, যার ফলে ব্লাড সেল বা রক্তকণিকায় তীব্র গতিতে ঘর্ষণ হতে থাকে। তার ফলে আমাদের শরীর স্বাভাবিকের চেয়ে অধিক গরম হয়ে যায়। ঠিক এইরূপ হলো জ্বর, যাতে শারীরিক তাপমাত্রা বেড়ে যায়, তা কোনো না কোনো রোগ ব্যাধি হওয়ার জন্য নয়, যা সেই অঙ্গে রক্ত পরমাণুর সাথে প্রাণবায়ুর আসা যাওয়া বাধ্য করে, যার জন্য জীব বা আত্মাকে সেই রোগ ব্যাধির সাথে লড়াই করার জন্য রক্ত পরমাণুতে অধিক শক্তি ও গতির প্রয়োজন হয়। রক্ত কণিকাতে বেশি শক্তি বা গতির জন্য বেশি পরিমাণ প্রাণবায়ু বা শুদ্ধ বায়ু, অক্সিজেনের মাত্রা বাড়াতে হয় এবং শ্বাস প্রশ্বাস তীব্র গতিতে আসা যাওয়া করতে থাকে, যার পরিণামস্বরূপ রক্ত কণিকাগুলি এবং বায়ু কণিকাগুলির নিজেদের মধ্যে ঘর্ষণ বৃদ্ধি পায়, তথা শরীর স্বাভাবিকের চেয়ে অধিক গরম হয়ে যায়। এমন জ্বর স্বয়ং কোনো ব্যাধি নয়, বরং অন্য কোনো ব্যাধি বা রোগের সূচক তথা বাহক, যা জীবন শক্তির আবশ্যক ক্রিয়া। আমাদের শরীরে যে রোগ ব্যাধি হয় তা বাস্তবে কোনো রোগ ব্যাধি নয়, বরং তা আমাদের কোনো ভ্রম, ভয় ও অজ্ঞানতা থেকে উৎপন্ন কোনো রোগ ব্যাধির সূচক, যা শরীরের জীবন শক্তির কোনো উচিত ব্যবস্থা নিয়ম, এবং এই নিয়ম বা ব্যবস্থা দেখে মানুষ মনোবল, আত্মবল ও ইচ্ছা শক্তি দুর্বল করে ফেলে, যাহাতে শারীরিক প্রাকৃতিক ব্যবস্থা বা রোগ নিরোধক ব্যবস্থা দুর্বল হয়ে যায়, যার ফলে আমরা অন্য কোনো রোগের শিকার হয়ে পড়ি। কেননা শরীরের সম্পূর্ণ শক্তির মূল হলো মনোবল, ইচ্ছা শক্তি বা আত্মবল, যা ছাড়া আমাদের একটা আঙ্গুলও নড়তে পারে না। এই জন্য শরীরকে সবল, শক্ত এবং নিরোগ থাকার জন্য মন, ইচ্ছা বা নিজেকে তেমনি তৈরি করতে হবে, এবং ইচ্ছা, মন বা নিজেকে ওইরূপ তৈরি করার জন্য নিজের ভাবনা বা বিচার বদলাতে হবে। সেইরূপ নিজের শরীর ও মানসিক এই মনের আবশ্যক ক্রিয়া করতে হবে। এইসব ক্রিয়া সর্বাঙ্গীন, অর্থাৎ শরীরের সব অঙ্গের সাথে সম্পর্ক থাকা উচিত, কেননা আমরা কোনো অঙ্গের বিশেষ ক্রিয়া করে শরীরের সব অঙ্গ সক্রিয় রাখতে পারি না। আমাদের শরীরে প্রধানত 18টি জোড় বা সংযোগ স্থল আছে, যাহাদের চোখে যোগের ভাষায় চক্র বলে, যা পায়ের 6, হাতের 6 এবং মলদ্বার থেকে চোখের মাঝখান অর্থাৎ ভ্রুর মধ্যস্থ পর্যন্ত 6, যাদেরকে ক্রমান্বয়ে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা চক্র বলা হয়। এই 18টি গাঁট চক্র বা জোড় বা চক্রের ভেদন বা ক্রিয়া ইত্যাদি মনুষ্যর যোগেশ্বর শিব মুনি দ্বারা আবিষ্কৃত এক বিশেষ অদ্ভুত প্রক্রিয়া, যা জীবিত থাকা সর্বোত্তম কলা কৌশল। এমনি এক প্রক্রিয়া যার দ্বারা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ও সমস্ত কোষকে সক্রিয়, সবল তথা শক্তিশালী করে, যার ফলে মানুষ সর্বদা শারীরিক ও মানসিক রূপে সুস্থ, সবল ও শক্তিশালী হয়, তথা তার শরীর ও মনে কখনো কোনো অনাবশ্যক বিকার সৃষ্টি হয় না, বা সৃষ্টি হলেও অনাবশ্যক রূপে প্রভাবিত করতে পারে না, কেননা প্রতিদিন সেই অঙ্গের ক্রিয়া হওয়ার ফলে দূরীভূত হয়ে যায়। এই সম্পূর্ণ শারীরিক ও মানসিক প্রক্রিয়াকে চক্রভেদন বলা হয়, যাহা মনি সমাজের সকল মণিগণ প্রতিদিন ক্রিয়া করেন, যাহা পায়ের নখ থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোষও বাদ পড়ে না। এই ক্রিয়া মানুষ মাত্রেরই পরম আবশ্যক, যাহা আজ বিশ্বের কোনো ধর্ম বা সম্প্রদায় ও সংস্থা ও সমাজে নাই। শিবকুমার মুনির অপূর্ব দান, যিনি মনি সমাজের সংস্থাপক। এই মহামানবের কৃতজ্ঞতা বিশ্বে একদিন প্রকাশ হবে। এই চক্রবেদন রূপীয় দিব্যাস্ত্র মনি সমাজের সব মণিগণই ভালোভাবে জানেন।
এই মণি সমাজের পুরা নাম হচ্ছে অখিল ভূমন্ডলীয় সর্বশিরোমণি মণি সমাজ, যার প্রধান কার্যালয় গোরখপুর, যার ঠিকানা অখিল ভূমন্ডলীয় সর্বশিরোমণি মণি সমাজ, 25 আবাহ দাদপুর, গোরখপুর, উত্তরপ্রদেশ, ভারত। আপনি এখানে এসে শিক্ষা নিতে পারেন বা পত্র দ্বারা মণি সমাজের স্বীকৃত কোনো যোগ শিক্ষককে নিজের বাড়িতে এনে বা নিজের এলাকার মণি সমাজ স্বীকৃত কোনো যোগ শিক্ষকের কাছ থেকে মণি সমাজের নিয়ম অনুসারে সদস্য পদ গ্রহণ করে শিক্ষা বা সাধন করতে পারেন। কেবল মানুষের বিকারগ্রস্ত রোগ ও বৃদ্ধ হয় কেন? এ বড় আশ্চর্যের কথা এই যে সম্পূর্ণ সৃষ্টিতে কেবল মানুষই এমন প্রাণী যে নিজেকে সর্বাধিক সুবিকশিত ও বিবেকশীল মনে করে। কিন্তু এ দেখা যাক যে সুবিকশিততা এবং বিবেকশীলতার এই প্রয়োজন বা পরিণাম কি। যে পরিস্থিতি মানুষ আজ নির্বাহ করছে তা আমাদের দৃষ্টিতে তো অন্য জাতি ব্যতীত মানুষই এমন প্রাণী যা বাস্তবিক পক্ষে অবিকশিততা, অধার্মিকতা ও অবিবেকশীলতার দিকে খুবই দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। একদিকে বিজ্ঞান নতুন নতুন কলকারখানা তৈরি করে আবহাওয়াকে দূষিত করছে, তখন অন্যদিকে রাজনীতি ও ধর্ম মানুষের মানসিকতাকে দূষিত করছে। যেভাবে বিজ্ঞান অত্যধিক উন্নতি করে কলকারখানাগুলির মাধ্যমে শুদ্ধ বায়ু অক্সিজেনকে দূষিত বায়ু কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরিবর্তিত করছে, ওই রূপে কিছু সাম্প্রদায়িক সম্প্রদায় যেমন গায়ত্রী পরিবার ও আর্য সমাজ ইত্যাদি যজ্ঞে আগুনে ঘৃত আদি প্রজ্বলিত করে শুদ্ধ বায়ু অক্সিজেনকে নষ্ট করে কার্বন ডাই অক্সাইডে পরিবর্তিত করছে। এই সকল লোক নিজের সিদ্ধান্তকে প্রমাণিত করার জন্য বলেন যে যজ্ঞ করলে আবহাওয়া শুদ্ধ হয়, কিন্তু এ সম্পূর্ণরূপে অবৈজ্ঞানিক। আমরা যেসব জ্বালানি জ্বালাই তা সব কার্বন যুক্ত, যা অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনকে অক্সাইড রূপ দিয়ে কার্বন ডাই অক্সাইডে পরিবর্তিত হয়ে যায়, যাকে দহন বলে, যা জড় জগৎ ও প্রাণী জগৎ দুয়ের জন্য হানিকারকই নয় বরং জোরপূর্বক মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই রূপ সাক্ষাৎ হলো যম। কিছুদিন আগে গায়ত্রী পরিবার পাটনাতে অশ্বমেধ মহাযজ্ঞ করেছিলেন, তাহাতে না জানি কত ঘি ও কত কোটি টাকা লেগেছে। যদি এইরূপ মহাযজ্ঞ প্রতি বছর 2-4 বার হতে থাকে তাহলে ভারতবর্ষ অতি গর্বের সাথে নিঃস্ব হয়ে যাবে। এই মহাযজ্ঞের পরে পাটলিপুত্রের আবহাওয়া শুদ্ধ হয়েছে কি? কখনো না। এই বিলাস ভঙ্গিতে কিছু হওয়ার নয়, প্রকৃতপক্ষে কোনো যোগ্য নয়। এ এক মহান বিলাস ভঙ্গি যা ধর্মীয় ঝগড়াকে উস্কায় এবং কিছু ধূর্তের দ্বারা মূর্খকে ফাঁদে ফেলার জালেই নয়, উহা মহাজঞ্জাল। আমরা ঘি জ্বালাই কিংবা অমৃত জ্বালাই তা অক্সিজেনকে বিনাশ করবে, তথা প্রতিটি দহনের ক্রিয়াই হলো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার প্রক্রিয়া, যা সমস্ত ব্রহ্মাণ্ডকে রসাতলে পৌঁছানোর সর্বোৎকৃষ্ট মাধ্যম। আজ সমগ্র জীব জগতের মধ্যে মানুষই হলো এমন এক জীব যা আবহাওয়াকে নষ্ট করতে যথেষ্ট যত্নশীল। এর ব্যতীত কেউ নাই। এজন্য সমগ্র সংসারে মানুষ জাতিকে বাদ দিয়ে কেউ বিকারগ্রস্ত হয় না, রোগী হয় না, বৃদ্ধ হয় না এবং মানুষের মতো অশান্তও কেউ নেই। কি সুসভ্যতা, সুসংস্কৃততা, সুবিকশিততা এবং বিবেকশীলতার ইহাই পরিণতি না, এ তো তার বিপরীতের পরিচয়। বৈজ্ঞানিক উন্নতি, রাজনৈতিক উন্নতি, ধার্মিক উন্নতি এবং আর্থিক উন্নতি প্রভৃতির এটাই কি লক্ষ্যস্থল, কিংবা এ থেকে ভিন্ন কিছু? কখনো নয়। সম্পূর্ণ মানবীয় বিকাশের লক্ষ্য আমাদের সুখ সুবিধা এবং শান্তিকে বজায় রাখা। যদি আমরা ব্যক্তিগতভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে বিকাশ উন্নতি সম্বন্ধে ভাবাই একমাত্র লক্ষ্য, যাতে নিজে বা নিজের পরিবারকে সুখ শান্তি দেয়া, যা আমাদের উন্নতির সমস্ত পদক্ষেপ সুখ সুবিধা ও শান্তিকে বিনাশ করছে, তখন এসব আমাদের জন্য নিষ্প্রয়োজন, নিরর্থক হওয়ার জন্য তা আমাদের মূঢ়তা, জড়তার অন্য রূপ। আমেরিকাকে দেখুন, সে কত কি করছে। বিকাশের সাথে সাথে আমেরিকা তার গতিতে নিজের সুখ শান্তি ও বাস্তবিক আনন্দকেও হারিয়ে ফেলেছে। যেখানে 35-40% লোক ঘুমানোর ওষুধ নিয়ে রাত্রে ঘুমায়। যদি এই গতিতে সমগ্র সংসার চলতে থাকে তাহলে আমরা মানবীয় প্রবৃত্তিকে লঙ্ঘন করে পাশবিক প্রবৃত্তির চেয়েও উপরে উঠে যাব, আর এই সংসার দেবভূমি না হয়ে পাগলা গারদ হয়ে যাবে, যা নিবৃত্তির জন্য আমাদেরকে পুনরায় প্রকৃতির দিকে বা নিজের স্বভাব বা আত্মভাবের দিকে ফিরে আসতে হবে।
হে সংসারের বুদ্ধিজীবীগণ, এই জন্যই নিজের উন্নতির ধারার প্রবাহকে পরিবর্তিত করে যোগ মার্গের দিকে কিংবা আধ্যাত্মিকতার দিকে ফিরে আসুন। এটাই সংসারের সুরক্ষা এবং শান্তি বজায় রাখার একমাত্র আশ্রম। এটাই আমাদের সহজতা, সরলতা এবং স্বাভাবিকতার একমাত্র প্রবেশ পথ। যে স্থানের লোক সহজ এবং সরল নয়, তাদেরকে শিক্ষিত, সুবিকশিত ও সুসভ্য বলা হয়, তা বন্ধ্যাপুত্রের চেয়ে অধিক শ্রেষ্ঠত্ব নয়। এই সহজতা এবং সরলতা অভাবেই মানব জাতিকে শীঘ্র বিকারগ্রস্ত, রোগী ও বৃদ্ধ করছে। আমার বলার অর্থ এই নয় যে বিজ্ঞান উন্নতি না করুক। বলার তাৎপর্য হলো এই যে আমাদের কোনো উন্নতি যেন অবনতির জননী না হয়। অর্থাৎ আমাদের প্রতিটা গতিবিধি পরিণতি রূপে কেবলমাত্র উপলব্ধিতেই যেন প্রকাশ করে, সেই সময়ে মানুষের মানবতা এবং বিবেকশীলতা সার্থক হবে। তখনই আমরা সার্বজনীন উন্নতির যুক্তি স্থাপন করতে পারি। একদিকে বিজ্ঞান নানা ধরনের মেশিন আবিষ্কার করে কলকারখানার মাধ্যমে আমাদের আর্থিক সমস্যাগুলোর সমাধান করতে চায়, তখন অন্যদিকে জীবনী সম্পদ অক্সিজেনকে নষ্ট করছে, যা কেবল সামান্য ভুলেই নয়, অনেক বেশি হাস্যাস্পদ। এখন রাজনীতি ও ধর্মের দিকে একটু দেখা যাক। রাজনীতির উপযোগিতা বর্ণনা করে কিছু রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা বলেন যে রাজনীতি হলো এমনি শক্তি যা সমাজ ও সংস্কারকে সুব্যবস্থিত রাখার ক্ষমতাকে বজায় রাখে। অর্থাৎ রাজনীতি সমাজ ও সংস্কারকে সুব্যবস্থিত করার সর্বোত্তম পথ। কিন্তু এর উপর যদি নিরপেক্ষভাবে চিন্তা করা যায়, তাহলে সত্য প্রকাশিত হয়ে যাবে যে রাজনীতি কিছু চতুর এবং শক্তিশীলদের দ্বারা মূর্খ এবং অসহায়দের উপর শাসনের আধিপত্য বিস্তার করা ছাড়া কিছুই নয়। এরূপ দর্শন বা নিয়ম প্রাচীনকাল থেকে পূর্বোত্তর মধ্যকাল হয়ে আধুনিক সময় পর্যন্ত দেখা যায়। অসহায় অসমর্থ মানুষ যখনই এই রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছে, তখন ওই ক্ষমতাশালীদের দ্বারা পদদলিত হয়েছে, এমনকি তাদের জীবন পর্যন্ত সমাপ্ত করে দিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীতে যখনই অনেক বড় থেকে ছোট যে ঘটনা ঘটেছে আর ভবিষ্যতে যা ঘটনা ঘটবে, তার মধ্যে থেকে কিছু প্রাকৃতিক ঘটনাগুলিকে বাদ দিলে বাকি সবকিছুর জন্য রাজনীতি ও ধর্মই দায়ী। এবং এই দুটি হলো সমস্ত ঘটনার আদি উৎপ্রেরক। এইসব আমরা রামায়ণ কাল, পৌরাণিক কাল, আধুনিক কালের প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ এবং তৎকালীন অযোধ্যা মসজিদের সমস্যাগুলির মধ্যে দেখতে পাই। রাজনীতি এবং ধর্ম সমগ্র পৃথিবীতে অব্যবস্থা এবং অশান্তির জনক, এদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বলা যায় না। এরাই হলো সবকিছুর মূল উৎপ্রেরক। বিজ্ঞান, রাজনীতি এবং ধার্মিক সম্প্রদায় বা ধর্ম, এ সকল আমাদের বাহ্য উন্নতি। আমরা যতই বাহ্যোন্নতি করব ততই অশান্ত হব। আমাদের বাহ্য উন্নতির আবশ্যকতা অতটাই যতটা জীবিত থাকার জন্য আবশ্যক। যা আমাদের জীবিত থাকার জন্য অনুকূল নয়, প্রতিকূল, তা সংঘাতক হওয়ার জন্য সম্পূর্ণরূপে অপ্রয়োজনীয় ও অনর্থক। মনীশ্বর যোগেশ্বর শিবকুমার শাস্ত্রীর নীতি অনুসারে আমাদের জীবনের জন্য যা আবশ্যক তা নিজে থেকে পাওয়া যায়। যেমন জীবনের সবচেয়ে আবশ্যক তত্ত্ব হলো শুদ্ধ বায়ু, দ্বিতীয়ত এর চেয়ে কম আবশ্যক হলো জল, এবং সবচেয়ে কম আবশ্যক আহার বা ভোজন। ভোজনের আবশ্যকতা কেবলমাত্র আমাদের শারীরিক তাপকে বজায় রাখার জন্য। যেমন H2O অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের সংযোগে জল উৎপন্ন হয়, ঠিক ওইরূপে শুদ্ধ বায়ু, অক্সিজেন এবং জীবনী শক্তির সংযোগ দ্বারা রক্ত উৎপন্ন হয়। এই কারণে কম ভোজনকারী অধিক ভোজনকারী অপেক্ষা দীর্ঘায়ু এবং সুস্থ হয়। ভোজনের মধ্যে আমাদের সবচেয়ে আবশ্যক ফল আছে। ফলের মধ্যেও দুর্মূল্য ফল নয়, কম দামি ফল, সবজি এবং ডাল অধিক উপযোগী, যা প্রকৃতি প্রদত্ত ও সকলের জন্য সুলভ্য বা সস্তা। যে রূপে জমির উর্বরা শক্তি বজায় রাখার জন্য মুখ্য রূপে প্রধানত নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ দরকার,
ওইরূপে আমাদের শরীরের জন্য মুখ্য রূপে প্রধানত তিনটি ভোজ্য পদার্থ দরকার আছে, যেমন প্রোটিন, চর্বি ও কার্বোহাইড্রেট, যা দুধ, দই, ডাল এবং ভাত থেকে সহজলভ্য। যদি আমরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে কেবল ডাল, ভাত এবং বনস্পতি তেল দিয়ে সবুজ শাকসবজি ব্যবহার করি, তাহলে তা জীবিত থাকার জন্য পর্যাপ্ত এবং যা স্বাস্থ্যের পক্ষে সুষম আহার। বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মানুষ বিনা আহারে 3 মাস পর্যন্ত, বিনা জলে 3 দিন পর্যন্ত, আর বিনা বায়ুতে বা অক্সিজেনে 3 মিনিট পর্যন্ত জীবিত থাকতে পারে। অতএব প্রমাণিত যে আমাদের জন্য সব থেকে উপযোগী শুদ্ধ বায়ু, আর আমাদের জন্য ভোজন সব থেকে অনুপযোগী, আবার ভোজনের জন্যই